খাতা দেখে যা বুঝলাম তাতে কাশেম তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি 3 লাখ বলছো কেন? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই রেখেছেন। কাশেম 1.5 লাখ টাকাই নিয়েছিল, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়, আর ওর মা কোন রকমে বিড়ি বেঁধে সংসার চালায়। তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন তাহলে টাকাটাও মাফ করে দেব, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না না, তা কি করে সম্ভব? আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? ভালো কথা, হাত যখন পেটেছি টাকাটা দিন, নাহলে মেয়েটা হাতে তুলে দিন। কি বলেন মোড়ল মশাই? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো। বোমা, তাহলে কি করবা বলো? ঋণ তো তোমার স্বামী করেছে, পরিশোধ তো তোমাকেই করতে হবে। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেব না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। মোড়ল সাহেব, ড্যামি তৈরি করুন। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে ভেবে দেখো বৌমা, 2 মাস পরে কিন্তু তোমাকে মহেশবাবুর টাকা দিতে হবে। আর যদি না দিতে পারো তাহলে উনার সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দিতে হবে। দেবে তো? তাহলে ওই কথাই রইলো। ওই চলো সবাই। কিরে সালমা, রোদে পুড়ে পুড়ে মুখটা তো কালো করে ফেলেছিস, একটু চুনো ফুনো মাখিস। তোমাকে অত দেখতে হবে না। আমি ছাড়া তোকে কে দেখবে বল? 2 মাস বাদে তো তুই আমারই হবি। বত্তা, এরা ভালোবাসার মূল্য দিতে জানে নাকি? চলেন। পিড়িটি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, বলে মালে তৈরি করো। কাল সিনেমা দেখতে গিয়ে কি মজা যে হয়েছে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসে মন খারাপ করে বসছিলি, কি হয়েছে রে? ও কিছু না। নিশ্চয় টনির কথা ভাবছিলি। না রে, আজ মহেশ বাবু এসেছিল। 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভামকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিদের বাড়ি যাই। দারোয়ানের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। আরে এত কি ভাবছিস, চল তো। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে।
টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। ভাইঙ্গা দিয়ায় আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু তোর নাই রে মায়া তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর সালমা, সালমা, আমার কইরা কি গো তুমি এত হাসছো কেন? আমার আব্বা আমাকে কলকাতা লিখে চলেছে। মানুষের তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি নি। আমায় কইরা গেলি তুমি কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? নতুন ঘর এই কথা দিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যেই দিনই বাড়ি আসি তোমার কাছে ছুটে যাব। ও তুই হ্যাঁ আমি জানি। মানুষের হইলি রে আপন এই দেখো আমার লাড়ু বানিয়েছে, আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও খাও, আগে তুমি খাও। এই বদমাইশ, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই চোরে মেখে লাড়ু খাওয়াচ্ছি। চল এখান থেকে। দূরে তুই আমি তার কাছে যাবো, আবার তুমি আমাকে ছেড়ে দাও। যাইতে চাইলেও এই চল। রাখতাম তোরে টনি, টনি, জানতাম যদি বন্ধু রে তুই চাইবি রে ছাড়িয়া চাইলেও রাখতাম তোরে তুই পায়ে বাঁধিয়া। ভালোবাসা তুলে নিলি সুখে নিশা। ওরে আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন। আমায় কইরা গেলি ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। নতুন ঘর, তোর মানুষের হইলি রে আপন ও তুই তোর মানুষের এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? না রে আমি যাব না, তোরাই যা। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাব। তা যাবা কেন? তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি।